এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো সেটা উড়িষ্যার একটা ঘটনা। উড়িষ্যা, পুরী শহর। পুরী শহরের একটা সরকারি হসপিটাল। হসপিটালে সবিতা নামের ৩৪ বছর বয়সী একজন মহিলা হসপিটালের যে গ্রাউন্ড ফ্লোর সেখানে ভর্তি ছিলেন। তার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল। তো তিনি, তার হাজবেন্ড একজন রেলওয়ে স্টাফ ছিলেন, সেই জন্য তাকে ওই হসপিটালে ভর্তি করা হয়েছিল। ভদ্রমহিলা হসপিটালে ভর্তি ছিলেন কিন্তু সঙ্গে নিজের ৫ বছরের মেয়েকেও রেখেছিলেন। কারণ তিনি হসপিটালে থাকলে তার হাজবেন্ডের যদি নাইট ডিউটি হয় বাচ্চাটা কোথায় থাকবে? বাচ্চাটাকে নিয়ে তিনি হসপিটালেই আছেন। আমরা সবাই জানি সমুদ্র উপকূলবর্তী যে এরিয়াগুলো, মাঝে মধ্যেই সেখানে নানা রকম ঝড়, নিম্নচাপের প্রভাব ইত্যাদি দেখতে পাই। তো সেই রকমই উড়িষ্যাতে মাঝে মধ্যেই কোনো না কোনো সাইক্লোন, ঝড়, সুনামি ইত্যাদি পড়ে। তো উড়িষ্যাতে ৯৯ সালে একবার এমন একটা সুপার সাইক্লোন হয়েছিল যাতে প্রায় ১০,০০০ লোকজন মারা গেছিল। প্রচুর লোক নিখোঁজ হয়েছিল। সেই রকম ভাবেই ২০০৪ সালেও হয়েছিল সুনামি। তো তেমনই ২০০৩ এর ১৬ই ডিসেম্বর সেদিনও একটা সাইক্লোন হয়েছিল। রাত্রেবেলায় ১৬ই ডিসেম্বর ২০০৩ হঠাৎ করে ঝড় আসে। খুব ঝড়, প্রচুর বৃষ্টি। সব জায়গার লাইট চলে যায়। নিচের তলায় রাখা ছিল জেনারেটর, সেগুলো জলে ডুবে যায়। পুরো হসপিটাল একদম অন্ধকার। সবিতার সেই দিনই অপারেশন হয়েছে, পেটে সদ্য কাটা সেলাই করা। তার হেঁটে উঠে চলে যাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তাকে উঠতেই হবে। তাও তাকে হসপিটালের লোকজনরা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়। তাতে সে বসে কোনো রকমে এগিয়ে যাচ্ছে, যেহেতু তারা একদম নিচের ফ্লোরে আছে, নিচের ফ্লোরে জল ভর্তি হয়ে যাচ্ছে, সেই জন্য তারা ওপরের ফ্লোরের দিকে ওঠার চেষ্টা করছে। সবাই যে যার পেশেন্টকে নিয়ে ব্যস্ত। এমন সময় সবিতা নিজের ৫ বছরের মেয়ে অঞ্জলির হাত ধরে রয়েছে। চিৎকার চেঁচামেচি ছোটাছুটি চলছে। হঠাৎ করে সবিতার হাত থেকে স্লিপ করে লোকজনের ভিড়ে তার বাচ্চা অঞ্জলির হাতটা ছেড়ে যায়। সবিতা চিৎকার করে অঞ্জলি অঞ্জলি বলে ডাকতে থাকে। ঝড় চলতে থাকে, লোকজনের ছোটাছুটি চলতে থাকে। সবাই নিজের পেশেন্টকে, নিজেকে কোনো রকমে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবার চেষ্টা করছে। একটা সময় ঝড় থামে। সবিতা অসুস্থ অবস্থাতে মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটেছে। লোকজন আলো জ্বালাবার ব্যবস্থাও করেছে। সবাই যে যার লোকজনকে খোঁজাখুঁজি করছে। কিছু লোক সুরক্ষিত রয়েছে। প্রচুর জল হসপিটালের মধ্যে চলে এসেছে। সবিতা যখন ভোরের আলো ফুটেছে, নিজের ওই সদ্য কাটা পেটে অসহ্য যন্ত্রণা, তা সত্ত্বেও সে নিজের পেটটাকে বাঁ হাত দিয়ে ধরে নিজের বাচ্চাকে খুঁজছে। যেখানে তার হাতটা ছেড়ে গেছিল ঠিক সেই জায়গাটাতেই খুঁজছে। হঠাৎ করে তার চোখে পড়ে তার মেয়ের পায়ের একটা জুতো। আরো একটা জুতোও কিন্তু সেখানে নেই। সব্বাইকে জিজ্ঞেস করে যে কেউ তার মেয়েকে দেখেছে কিনা। কেউ কিন্তু তার মেয়েকে দেখেনি বলেই সবাই জানে। সেই বাচ্চাটার নামে মিসিং কমপ্লেন করা হয়। কিন্তু পুলিশ টিমও তাকে বোঝায় যে অত ঝড় জলের রাতে যারা নিখোঁজ হয়ে গেছে তাদেরকে মৃত বলেই ধরে নিতে হবে। কারণ অত ছোট একটা বাচ্চা নিজেকে কিভাবে রক্ষা করবে? নিশ্চয় সে জলের সাথে বয়ে চলে গেছে। কিন্তু সবিতা নিজের মনকে কিছুতেই বোঝাতে পারেনি যে এমনটাও হতে পারে। তার মেয়ে মারা যেতে পারে, তার হাত ছাড়িয়ে ঈশ্বর তাকে নিয়ে নিতে পারে, সেটা সে বিশ্বাস করতে পারছিল না। তো সে কিন্তু তারপর থেকে বিভিন্ন এরিয়াতে যায় খোঁজে। এক এক সময় এক একটা শহরে যায়, সেখানে গিয়ে খোঁজাখুঁজি করে। ইতিমধ্যেই তার হাজবেন্ড মেয়ে হারিয়ে যাওয়ার পরে এতটাই মানসিক চাপের মধ্যে ছিলেন যে হঠাৎ করে হার্ট অ্যাটাকে তার হাজবেন্ডও মারা যায়। এবার কিন্তু সবিতা একদম একা হয়ে গেছিল। সবিতা চাইলে সেই সময় সরকারি চাকরি, যেটা তার হাজবেন্ডের চাকরি, সে পেত হয়তো, কিন্তু সে বলেছিল তার চাকরি দরকার নেই, সে পেনশনটা পেলেই হবে। কারণ
চাকরি যদি সে করে তাহলে একটা দায়বদ্ধতা থাকবে, একটা টাইমলি ডিউটি যাওয়ার ব্যাপার থাকবে। সে এইভাবে অন্য কোনো জায়গায় সময় দিতে পারবে না। তার এখনকার সবথেকে জরুরি কাজ হচ্ছে তাকে তার মেয়েকে খুঁজতে হবে। সে কাজটা সে খুব মন দিয়ে করে চলেছে। সে মাঝে মধ্যেই উড়িষ্যার বিভিন্ন শহরে যায় আর সেখানে গিয়ে বাচ্চাকে খোঁজে। বেশ কিছু বছর কাটে। কাটতে কাটতে কেটে গেছে পুরো 12টা বছর। সবাই তাকে একজন পাগল হিসাবেই চেনে। সে যেখানেই যায় শুধু নিজের মেয়ের কথাই বলে। সবসময় তার কাছে মেয়ের সেই ছবি, মেয়ের ছোটবেলার কিছু ফটো, আর তিনি বেশ কিছু পোস্টার ছাপিয়েছিলেন যাতে তার মেয়ের চেহারার বর্ণনা লিখেছিল। সে কতটা হাইট তার, সে কেমন দেখতে, তার ভুরুর কাছে একটা কাটা দাগ, তার বাঁ গালে একটা কালো তিল, এগুলো সমস্ত লেখা তিনি সব সময় নিয়ে ঘোরেন। কিন্তু কোথাও থেকে কোনো রকম তিনি খবর পাননি, কিন্তু তিনি হেরে যাননি। এইভাবে কিন্তু 12টা বছর তিনি কাটিয়ে ফেলেছিলেন। একটা সময় ভুবনেশ্বরের একটা ফ্ল্যাটে গিয়ে আছেন। সেখানে তিনি বিভিন্ন সেলাইয়ের কাজকর্ম করেন। যেখানে যে এরিয়াতে তিনি থাকতেন সেই সময় সেই এরিয়ার বিভিন্ন মহিলাদের ব্লাউজ, তারপরে সালোয়ার কামিজ ইত্যাদি জামা কাপড় তিনি তৈরি করতে পারতেন। মেয়েদের সেলাইয়ের কাজটা তিনি ভালো পারতেন। তিনি কিন্তু যেহেতু নিজের মেয়েকে খুঁজছিলেন, বাড়ি বাড়ি সব লোকজনের সাথে তিনি আলাপ করতে চাইতেন। সবাইকে তিনি নিজের মেয়ের কথা বলতেন। তার মনে হতো কোথাও থেকে যদি মেয়ের কোনো খবর পাওয়া যায়। সেই জন্য সবসময় তিনি এই ধরনের কাজও বেছে নিতেন। 2015 সালের একদিন বিকেল বেলায় তিনি তখন ভুবনেশ্বরে থাকেন। তিনি সেলাইয়ের বিভিন্ন কাপড় নিয়ে লিফটে এসে উঠেছেন। সেই লিফটে আগে থেকেই একটা মেয়ে ছিল। তো তাদের লিফটটা উপরে উঠছে, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায়। লিফটটা যখন 3rd আর 4th ফ্লোরের মাঝখানে আটকে যায়, তার পাশে দাঁড়িয়ে মেয়েটা কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ে। সে কাঁদতে থাকে আর 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতে থাকে। তিনি তার পিঠে হাত দিয়ে তাকে বোঝাচ্ছিলেন যে ভয় পেও না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। তিনি বুঝেছিলেন যে তার বন্ধ ঘরে অন্ধকারে একটা ফোবিয়ার ব্যাপার রয়েছে। সেই জন্য এইভাবে মেয়েটা ভয়ে কাঁপছে। কিন্তু মেয়েটা সবিতা দেবীর দিকে একবারও তাকায়নি। লিফটটা দাঁড়াতেই যখনই দরজাটা খুলে গেছিল, সামনে দাঁড়িয়েছিল তার মা। মেয়েটা ছুটে মায়ের কাছে চলে গেছিল। তারা দুজনে 304 নম্বর ফ্ল্যাটের দিকে এগিয়ে গেছিল। সবিতা দেবী নিজের ফ্ল্যাটে চলে যান, কিন্তু তার মন অস্থির হয়ে গেছিল। তিনি স্বস্তি পাচ্ছিলেন না, রাত্রেবেলাও তিনি ঘুমাতে পারেননি। তিনি বারবার একটা কথাই ভাবছিলেন যে ওই মেয়েটা কি তার মেয়ে? তার এরকম কেন মনে হলো? তার মনে হওয়ার একটাই কারণ, ওই মেয়েটা যখন ভয় পেয়েছিল তখন সে 10 থেকে 1 পর্যন্ত গুনছিল। বারবার গুনছিল। কিন্তু একটা বিশেষ সুর দিয়ে গুনছিল। অনেকেই এইভাবে গুনতেই পারে, কিন্তু যে সুরটা দিয়ে সেই মেয়েটা গুনছিল সেই সুরটা সবিতা দেবী নিজের মেয়েকে শিখিয়েছিলেন একদম ছোট্ট থেকে। মেয়েকে ঘুম পাড়ানোর সময় বা মেয়ের যদি কখনো ভয় লাগে, তিনি সবসময় মেয়েকে বলতেন যে 10 থেকে 1 পর্যন্ত গুনতে হবে। গুনলেই একটা সময় সব ভয় চলে যাবে। তার মেয়ে সেটা কিন্তু করত। তারপরে তার মনে হয় যে ওই যে বাচ্চাটা আছে, ওর ব্যাপারে কিছু খবর জোগাড় করা উচিত আশেপাশের বিভিন্ন ফ্ল্যাট থেকে। তিনি ওই এরিয়াতে নতুন এসেছিলেন, ধীরে ধীরে বিভিন্ন লোকজনের সাথে দেখা করছিলেন। আর তাদের সবার কাছেই 304 নম্বর ফ্ল্যাটের ওই মেয়েটার ব্যাপারে জানতে চাইছিলেন। তিনি ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিলেন যে মেয়েটা 12 ক্লাসের ছাত্রী। মেয়েটার নাম রিয়া শর্মা। মেয়েটার মায়ের নাম মালতী। মালতী আগে একটা সরকারি কাজ করতেন, তবে বাচ্চা হওয়ার পরে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তার হাজবেন্ড আছে, সেও একটা সরকারি চাকরি করে। মালতী নিজের মেয়েকে খুব ভালোবাসেন। ওই বয়সের
মেয়েকে মায়েরা সাধারণত যেভাবে ভালোবাসে, মালতীর ভালোবাসাটা অনেকটাই অন্য ধরনের। অতিরিক্ত কেয়ারিং তিনি। তিনি প্রত্যেকদিন মেয়েকে লিফট পর্যন্ত দিয়ে আসেন, লিফট থেকে আবার নিয়ে যান। মেয়েকে কখনো কারো সাথে মিশতে দেন না, কারো সাথে কথা বলতে দেন না, কারো সাথে খেলাধুলাও করতে দেন না। এইভাবেই তিনি মেয়েকে বড় করছিলেন। মেয়েও কিন্তু বাইরের কখনো কারো সাথে কথা বলে না, শুধু স্কুলে যায়, স্কুল থেকে ফিরে আসে। এইভাবেই মা আর মেয়ের জীবন কাটে। কিন্তু মা নিজের বাচ্চাকে এত ভালোবাসার পরেও আমরা কখনো তাদের বাড়িতে গেলে যখন বলি যে আপনার বাচ্চার ছোটবেলার কোনো ফটো নেই কেন বা দেখান আমাদেরকে, তখন মহিলা বলে যে ছোটবেলার অনেক ফটো ছিল, কিন্তু সাইক্লোন এসেছিল, আমরা বাড়িতে ছিলাম, সব অ্যালবাম আমাদের ঘর থেকে চলে গেছে। সেই সময় যখন বন্যা হয়েছিল, জন্য আমার বাচ্চার একদম ছোটবেলার কোনো ফটো নেই। এই সমস্ত ব্যাপারগুলো যত জানছিলেন সবিতা দেবী, তার মনে হচ্ছিল যে ওই মেয়েটা তার মেয়ে। তিনি সব জায়গায় খবর জোগাড় করছিলেন, কিন্তু তেমন ভাবে কোনো প্রমাণ পাচ্ছিলেন না। তিনি মাঝে মধ্যেই রিয়া শর্মা নামের ওই মেয়েটা যে স্কুলে পড়তো, সেই স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করতে থাকেন। বেশ কয়েকদিন তাকে দেখতে দেখতে হঠাৎ করে একদিন দেখা যায় ভীষণ বৃষ্টি হচ্ছে। সব বাচ্চারা আনন্দ করছে বৃষ্টিতে, কেউ ছাতা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কেউ আবার বৃষ্টিতে ভিজছে, কিন্তু একমাত্র ওই মেয়েটা প্রচন্ড ভয়ে একটা দেওয়ালের দিকে মুখ করে বৃষ্টি সে দেখছিল না। সে বিড়বিড় করে কিছু একটা বলছে। আবারও সবিতা দেবীর মনে হয় যে বৃষ্টি যে ব্যাপারটা সত্যি সবাই পছন্দ করে, সবাই এনজয় করে, বাচ্চারা ভিজছে, ছুটছে, খেলা করছে, কিন্তু ওই একটা বাচ্চা বৃষ্টিটাকেও পছন্দ করছে না, বৃষ্টির দিকে তাকাচ্ছে না, দেয়ালের দিকে ভয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন কেন? তাহলে কি সত্যি সত্যি বাচ্চাটা আমার বাচ্চা? তিনি মনে ভাবলেই তো আর প্রমাণ করা যায় না। তিনি এর পরের দিন চেষ্টা করেছিলেন মেয়েটার ফটোটা তুলতে হবে। তার কাছে একটা ফোন ছিল। খুব কাছ থেকে তিনি একটা ফটো তুলে নিয়েছিলেন। সেই ফটোটা যখন তিনি দেখেছিলেন, সেই বাঁ গালের তিল আর সেই চোখের ওপরের কাটা দাগ, সেটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। তিনি এবার সেই এরিয়ার পুলিশ স্টেশনে গেছিলেন। পুলিশকে সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। যে সময় তার মেয়ে হারিয়ে গেছিল, সেই সময় যে অফিসার ছিলেন ডিউটিতে, সেই অফিসারের নাম ছিল ইন্সপেক্টর যতীন বর্মা। তার আর ১ বছর ডিউটি বাকি ছিল, তার রিটায়ারমেন্টের সময় হয়েছিল। যতীন বর্মার অ্যাড্রেস নেওয়া হয়, যতীন বর্মার সাথে গিয়ে দেখা করে সবিতা। সবিতা নিজের মেয়ের ছোটবেলার একটা ফটো আর এখন যে ফটোটা সে তুলেছিল সেটা সেই ইন্সপেক্টরকে দেখায়। ইন্সপেক্টর ওই ফটো দেখার পরে তারও মনে হয়েছিল যে বাচ্চাটার চেহারা আর অঞ্জলি যে হারিয়ে গেছিল ঝড় জলে রাতে, তার চেহারার মধ্যে অদ্ভুত একটা মিল রয়েছে। সবিতা দেবী বারবার ইন্সপেক্টরকে বলছিলেন যে আমার চোখের ভুল হতে পারে না, আমার কিন্তু মনে হচ্ছে ওটাই আমার মেয়ে। যতীন বলেন যে এইভাবে হবে না, আরো কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারগুলো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট দেখবে। ভদ্রমহিলা সবিতা চলে আসে নিজের বাড়িতে। তারপর থেকেই অস্থিরতার মধ্যে সে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত কাটাচ্ছে। বেশ কিছুদিন পরে ইন্সপেক্টর যতীন বর্মা তাকে ডেকে পাঠিয়েছিল থানায়। তিনি চলে গেছিলেন থানায়। যতীন বর্মা যে ব্যাপারটা তাকে জানিয়েছিল সেটা হচ্ছে সেই ঝড় জলের রাতে যেদিন অঞ্জলি হারিয়ে গেছিল, সেদিন অঞ্জলি আর অঞ্জলির মা পুরীর যে সরকারি হসপিটালে ছিল। অঞ্জলির মায়ের পেটে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল। সেই দিনই ওই হসপিটালের 3rd ফ্লোরে মালতী দেবী নিজের বাচ্চাকে নিয়েছিলেন। মালতী দেবীর মেয়ে ছিল রিয়া শর্মা। রিয়া শর্মা ছোটবেলা থেকে একজন হার্ট পেশেন্ট। সে ঠিক মতো হাঁটা চলাও করতে পারত না।
তার হাতগুলো নীল ছিল, হার্টে তার একটা ফুটো ছিল, যার জন্য সে অসুস্থই থাকতো সবসময়। তাকে মাঝে মধ্যেই ট্রিটমেন্টের দরকার পড়তো, সেই জন্য তাকে বারবার হসপিটালে ভর্তি হতে হতো। সেই ঝড় জলের রাতে সেও হসপিটালে ভর্তি ছিল। আরও একটা ব্যাপার, ওই হসপিটালেই চাকরি করত মালতী, রিয়া শর্মার মা। মালতী দেবী ওই হসপিটালে কাজ করতেন বলে নিজের মেয়েকে নিয়ে ওই হসপিটালে ভর্তি ছিলেন। ঝড় জলের রাতে যখন কারেন্ট অফ হয়ে যায়, জেনারেটর ডুবে যাওয়ার জন্য সেটারও কানেকশন অফ হয়ে যায়, সেই সময় লাইফ সাপোর্টে মালতীর বাচ্চাকে রাখা হয়েছিল। কারেন্ট চলে যাওয়ার জন্য লাইফ সাপোর্টের মেশিনগুলো বন্ধ হয়ে গেছিল। সেই রাত্রে মালতী দেবীর মেয়ের কি হয়েছিল, সে মারা গেছিল না সে বেঁচে ছিল, সেটাও কেউ জানে না। তারপরে কিন্তু মালতী সেখান থেকে কটকে গিয়ে থাকতে শুরু করে। কিছু বছর কটকে থাকার পর আবারও সে সেখান থেকে ভুবনেশ্বর গিয়ে ওই ফ্ল্যাটে থাকছিল যেখানে সবিতাও থাকতে গেছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই পুলিশ ইন্সপেক্টরের টিম খবর এনেছিল যে মালতী দেবীর মেয়ে রিয়া শর্মা যে সবসময় অসুস্থ থাকতো, তাকে বারবার হসপিটালে ভর্তি করতে হতো, সে খেলাধুলা হাঁটাচলাও খুব ভালোভাবে করতে পারতো না। সেই বাচ্চা হঠাৎ করে কটকে গিয়ে একদম সুস্থ হয়ে যায়। খেলাধুলা, হাঁটা, স্কুলে ভর্তি হওয়া সব করা হচ্ছিল তার। তারপর থেকে প্রতিবেশীরা সবাই জানতো মালতীর একটাই মেয়ে রিয়া শর্মা। রিয়া শর্মা যে কখনো হার্টের পেশেন্ট ছিল সে ব্যাপারটাও অন্যান্য পরবর্তীকালের প্রতিবেশীদের জানা নেই। কোথাও না কোথাও পুলিশ ইন্সপেক্টরের টিমেরও মনে হয়েছিল যে ওই মেয়েটা সত্যি সত্যি সবিতার মেয়ে। ওই ঝড় জলের রাতে কোনোভাবে ওই বাচ্চাটা মালতীর কাছে চলে গেছে, কিন্তু কিভাবে? এবার পুলিশ টিম কিন্তু আর দেরি করে না, সোজা চলে গেছিল মালতীর ৩০৪ নম্বরের ফ্ল্যাটে। প্রথমেই পুলিশকে দেখে মালতী একটু ঘাবড়ায়, তারপরে জোর গলায় রাগ দেখিয়ে বলে যে কি ব্যাপার, কি হয়েছে, কেন এসেছেন আপনারা? পুলিশ বলে যে মেয়ে তোমার কাছে এত বছর ধরে রয়েছে ওটা আসলে তোমার মেয়ে নয়, তোমার চুরি করা বাচ্চা। মালতী আরো রেগে যায়। মালতীর মেয়ে রিয়া শর্মা পেছনে এসে লুকিয়ে দাঁড়ায়, সে তাকিয়ে দেখছিল তাদের একজন প্রতিবেশী মহিলা পুলিশ টিমের সাথে সবিতাও রয়েছে। পুলিশ বলছে সবিতা নাকি তার মা। তার বিশ্বাস হয় না, কারণ তার মনে হয় তার মা তো মালতী, মালতী তো তাকে কত ভালোবাসে, সব সময় আগলে আগলে রাখে। মালতীকে আর মেয়েটাকে দুজনকেই পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়। তারপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদে সে কিছুই বলেনি। পুলিশ এবার ঠিক করে যখন ওই মহিলা কিচ্ছু বলতে রাজি নয়, তাহলে একটাই রাস্তা থেকে যায়, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট করা হবে। সবিতার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। অন্যদিকে যাকে সবিতার মেয়ে বলে মনে করা হচ্ছে রিয়া শর্মার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। 3 দিন কিন্তু ওই মা মেয়ে পুলিশ কাস্টাডিতেই ছিল। রেজাল্ট আসে 99.99% মিলে গেছিল ডিএনএ টেস্টের রিপোর্ট। প্রমাণ হয়ে গেছিল সবিতার মেয়ে রিয়া শর্মা। এখন আর রিয়া শর্মা বলবো না, রিয়া শর্মার আসল নাম তাহলে অঞ্জলি। মালতীর জিজ্ঞাসাবাদ চলে। জিজ্ঞাসাবাদে যে ব্যাপারটা পুলিশ টিম জানতে পেরেছিল সেটা হচ্ছে সেই ঝড় জলের রাতে যখন বিভিন্ন লাইফ সাপোর্টের মেশিনগুলো বন্ধ হয়ে গেছিল, রাত্রেই কিন্তু মারা গেছিল মালতীর মেয়ে রিয়া শর্মা। অন্যদিকে মালতী কাঁদছিল, আর সে দেখতে পেয়েছিল একটা ছোট বাচ্চা দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে কাঁপছিল, আর 10 থেকে 1 পর্যন্ত গুনছিল। ঠিক তার মেয়ের বয়সী একটা বাচ্চা। তার সঙ্গে সঙ্গেই মনে হয় যে এটাই করতে চাইছিল ভগবান, সেই জন্য তার অসুস্থ মেয়েকে পৃথিবী থেকে তুলে নিয়েছে আর সামনে দাঁড় করিয়ে দিয়েছে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, তার মেয়ের বয়সী একটা মেয়ে।
মালতী ছুটে গিয়ে সেই বাচ্চাটাকে কোলে টেনে নিয়েছিল, জড়িয়ে ধরে আদর করেছিল আর তাকে বলেছিল যে তুমি কেঁদো না, এই তো মা। এই কথা বলে মালতী কোলে নিয়ে এই বাচ্চাটাকে চলে গেছিল। মালতীর হাজবেন্ড পরে নিজেদের বাচ্চাকে কালেক্ট করেছিল। তার পরের দিনই কিন্তু তারা ওই শহর ছেড়ে কটক চলে গেছিল। মালতী নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিল। তারপর থেকে মালতী নিজের মেয়ের মতো করে ওই বাচ্চাটাকে মানুষ করতে থাকে আর বাচ্চাটার ব্রেন ওয়াশ করতে থাকে যে তোমার মা আমি। ছোট্টবেলায় ওই ঝড় জলের রাতে যা যা হয়েছিল সব তোমার ভুল ধারণা, সব তুমি ভুলে গেছো, তোমার কিচ্ছু মনে নেই। এখন থেকে তার মা মালতী তাকে যা যা শেখাতে থাকে সে সেগুলো শিখতে থাকে, সেগুলোকেই সত্যি বলে মনে করতে থাকে। এইভাবে কাটে বছরের পর বছর। ধীরে ধীরে একটা সময় অঞ্জলি কিন্তু সবটাই ভুলে গেছিল, কিন্তু তার প্রথম মায়ের, নিজের মায়ের শেখানো ওই 10 থেকে 1 পর্যন্ত গোনা, সেটা কিন্তু তার অভ্যেসের মধ্যে ছিল। যখনই তার ভয় লাগতো সে মায়ের শেখানো সুরে 10 থেকে উল্টো দিকে গোনা শুরু করতো। তার এই ব্যাপারটাতে কেস চলে। কেস চলাকালীন মালতী চিৎকার করে বলতে থাকে সে অপহরণ করেনি, সে ওই বাচ্চাটার ওই অবস্থা থেকে উদ্ধার করেছে। বাচ্চাটা হয়তো মারাই যেত, সে তাকে বাঁচিয়েছে। কিন্তু কোর্টের উকিল বলে অন্য কথা। সে বলে এটাকে অপহরণ বলেই ধরতে হবে, কারণ মালতী যদি অপহরণ না করতো, যদি উদ্ধার করতো সত্যি সত্যি, তাহলে মালতীর উচিত ছিল বাচ্চাটাকে জিজ্ঞেস করা তার কি নাম, সেই নামটাই তার রাখা উচিত ছিল। সে কেন পাল্টে নিজের মেয়ের নামটা তার রাখে, বা নিজের মেয়ের যে বার্থ সার্টিফিকেট ছিল সেটাই ব্যবহার করেছিল স্কুলে ভর্তি করার সময়। বা মালতী যদি অনিচ্ছা সত্ত্বে এটা করে থাকে, তাহলে মালতী কেন ওই বাচ্চাটার আসল মা বাবাকে খোঁজার চেষ্টা করলো না, কেন ওই হসপিটালে থাকলো না, কেন সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল। এই সমস্ত ব্যাপার জানার পরে মালতীকে অপরাধী বলেই মনে করা হয়। অন্যদিকে অঞ্জলি, মালতী যাকে এই পর্যন্ত মেয়ের মতো করে মানুষ করেছিল, সে কোর্টে দাঁড়িয়ে বলে যে মালতী আমার মা, কোনোদিন আমাকে সে খারাপ ব্যবহার করেনি, সে আমাকে খুব আদর করে ভালোবেসে মানুষ করেছে, তাকে শাস্তি দেওয়া উচিত না। সবিতা কিন্তু কিচ্ছু বলছিল না, চুপচাপ দেখছিল। তার মনে হচ্ছিল তার নিজের মেয়ে যেন আর নিজের নেই। নিজের মেয়েকে সে অঞ্জলি বলে ডাকতেও পারছিল না, এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতেও পারছিল না। তার মেয়ে, নিজের মাকে, এতদিন যাকে সে মা জেনে এসেছে, সেই মালতীকে কাঁদতে দেখে, কষ্ট পেতে দেখে কোর্টে দাঁড়িয়ে কাঁদছিল। সবিতার কষ্ট হচ্ছিল, কিন্তু কোর্ট তো কোর্টই হয়। অপহরণ করার শাস্তি হিসাবে মালতীকে 12 বছরের জেল দেওয়া হয়েছিল। মালতী চিৎকার করে বলতে থাকে যে সে যেটা করেছিল ভালো করেছিল। তাকে পুলিশ কাস্টাডিতে নেয়। দূর থেকে দাঁড়িয়ে সবিতা তাকিয়ে আছে অঞ্জলির দিকে। সবিতা এগিয়ে যেতে পারছিল না, কিন্তু অঞ্জলি পায়ে পায়ে তার দিকে এগিয়ে আসে, মায়ের হাতটা ধরে, কিন্তু মা বলে ডাকতে পারেন। মা কিভাবে মেয়েকে ডাকবে সেটাই বুঝতে পারছিল না। কিন্তু রিয়া শর্মা, এই পর্যন্ত যার নাম ছিল রিয়া শর্মা, সে মাকে নিজেই বলে যে আমি রিয়া শর্মা না, ওটা ছিল ভুল পরিচয়, আমি তোমার অঞ্জলি, তুমি আমাকে আজ থেকে অঞ্জলি বলেই ডাকো। সবিতা যে ব্যাপারটা করতে পারছিল না, মেয়ে বলে দেওয়ার পরে সে খুব খুশি হয়। দুজন একসাথে আবারও থাকতে শুরু করে, আবারও বাঁচতে শুরু করে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।